আসসালামু আলাইকুম, শুভ সকাল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবারে ব্যস্ততম একটা দিন দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথমেই ভাবলাম আজকে যেহেতু ছুটির দিন, একটু হাতে সময় আছে, বিছানাটা চেঞ্জ করে ফেলি। সেজন্য পুরনো চাদরটা চেঞ্জ করে এই যে নতুন একটা চাদর বিছালাম। এখন ঘরটা পরিপাটি থাকলে মন মেজাজ সব কিছুই ভালো লাগে। তারপর ঘর গোছানোর পর রান্নার আয়োজনে চলে আসলাম প্রতিদিনের মতো। তো আজকে ভাবলাম যেহেতু আজকে সবাই বাসায় আছে, সেজন্য আজকে একটু বিরিয়ানি রান্না করব। মাংস ভিজায় রেখেছিলাম, এই যে মাংস ধুয়ে পরিষ্কার করে নিলাম। কিছু কাঠবাদাম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, খোসাটা যেন তাড়াতাড়ি সহজে ওঠানো যায়। তারপরে এই যে কাঠবাদামগুলো থেকে আমি খোসাগুলো আলাদা করে নিলাম। আর হচ্ছে কাঠবাদাম, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সমস্ত কিছু পেস্ট করে আমি আজকে বিরিয়ানির মধ্যে দেব, তাহলে হচ্ছে আপনার গ্রেভিটা ভালো আসবে। তো ব্লেন্ডার করা যায়, আমার ব্লেন্ডার আছে, কিন্তু আমি ভাবলাম আজকে একটু পাটাতে বেটে সুন্দর করে করি। পাটার স্বাদ আসলে বেশি মজা হয়। তো পাটাতে প্রথমে আমি সুন্দর করে পাটাতে ধুয়ে মুছে নিলাম। আমার হেল্পিং হ্যান্ড আছে, বাট আমি ছুটির দিনে নিজের হাতে নিজে কাজ করতে বেশি পছন্দ বোধ করি। আমি এই যে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ এগুলো সব কিছু সুন্দর করে পাটায় পেস্ট করে নিব। আসলে বাটা মশলার স্বাদ আসলে অন্যরকম হয়। আগে তো আমরা মা, খালা, চাচি সবাইকে দেখছি পাটায় বেটে রান্না করতে, তখনকার স্বাদ আর এখন ব্লেন্ডারে আমরা দিনের দিন আমরা আধুনিক হয়ে যাচ্ছি, যার ফলে হচ্ছে আমরা এখন ব্লেন্ডার, আসলে আধুনিক বললেও ভুল হবে, ব্যস্ততার কারণে এখন শর্টকাটে যেভাবে আমাদের সুবিধা হয় আমরা সেভাবে আসলে কাজ করি, যেন আমরা তাড়াতাড়ি কাজটা শেষ করে আমরা অন্য কোনো কাজ করতে পারি। ব্যস্ততাময় জীবনে আসলে ব্লেন্ডারটাই আমাদের অনেক উপকার করে। তারপরও যখন আমাদের হাতে একটু সময় হয়, নিজের পছন্দ মতো মশলা বেটে কাজ করে নিতেই আসলে সুবিধা হয়। যাই হোক, এই যে আমি এখানে কথার ফাঁকে ফাঁকে পেঁয়াজ, কাঠবাদাম, কাজু বাদাম সব কিছু পেস্ট করে নিলাম। কথা বলতে বলতে আমার মশলা বাটা শেষ। এখন আমি যে পাটা থেকে উঠায় নিলাম। এরপর আমি সরাসরি রান্নায় চলে যাব, কারণ অনেক টাইম হয়ে গিয়েছে দুপুরের। রান্নাটা আসলে কমপ্লিট করা লাগবে, কারণ নামাজ পড়ে এসে সবাই খাওয়া দাওয়া করবে। তো আমি আরেকবার মাংসটা ধুয়ে নিলাম, মনে হলো যে না, মাংসটা আরেকটু ধুয়ে নিই। আমি প্রথমেই ক্লিয়ার করে নিয়েছিলাম, তারপরও আরেকবার ধুয়ে নিলাম। যাই হোক, মাংসটা ধুয়ে একটু পানি ঝরাই নিব, তারপরে আমি মেন প্রিপারেশনে চলে যাব। শুক্রবারে একটা আসলে ভালো মন্দ খাবার রান্না করে পরিবার নিয়ে একসাথে খাওয়া, সবাই একসাথে খাওয়া, এটা মজাই আলাদা। কারণ সপ্তাহের বাকি 5টা দিন আমরা এক এক সময় এক একজন এক একভাবে খেয়ে ফেলি, কারণ সবার টাইমের সাথে খাওয়া এক টাইমে হয় না সেভাবে। আহনাবকে এক টাইমে আমি খাবার খেতে দেই, ওকে ঘুম পাড়ায় দেয়, আবার আমি ওকে ঘুম পাড়ায় দেওয়ার পরে খাবার খাই। তো আসলে ওভাবে হয় না। তো প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে সেখানে আলু আগে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এখন মাঝারি আছে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিলাম। ওই তেলে আবার হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এগুলো এখন সুন্দর করে লাল ব্রাউন করে একদম ভেজে নিতে হবে। সেই ভাজা পেঁয়াজগুলো অল্প কিছু আমি উঠায় রাখবো, ভাজা পেঁয়াজ উঠায় রেখে পরে আমি যখন আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে তার উপরে আমি বেরেস্তাটা ছিটিয়ে দিব। তো আসলে বিরিয়ানি রান্না অনেক সময়, অনেক ধৈর্য সব কিছু নিয়েই বানাতে হয়। তো এই যে আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আমি কিছু পেঁয়াজ উঠিয়ে রাখলাম। তারপরে আমি আসলে বিরিয়ানি রান্নার মেন প্রসেসে এখন চলে যাব। এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি ওই যে প্রথমেই বাদাম পেস্ট, কাঁচামরিচ, এগুলো পেঁয়াজ
সব বাটা মশলাগুলো দিয়ে ভালো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে একটা কথা, যে বাদামগুলো যদি আপনি তেলের মধ্যে একটু ভালো মতো ভাজেন তাহলে বাদামের যে কাঁচা গন্ধটা সেটা দূর হয়ে যাবে। তো এই যে রেডিমেড রাঁধুনির মশলাটা দিয়ে দিলাম বিরিয়ানি, সচরাচর আমি এটাই ইউজ করি। এটা ওই যে বাদাম ভাজার গন্ধটা চলে যাওয়ার পরে তেল যখন ওপরে উঠে এসেছে, তারপরে আমি রাঁধুনি গুঁড়ো মশলা পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে তেলটা মশলার উপরে ওঠা আগ পর্যন্ত ভেজে নিলাম, মশলাটা কষাই নিলাম। তারপরে আমি ওই যে প্রথমে মাংস ধুয়ে রেখেছিলাম, সেই মাংসটা সুন্দর মতো কষানো মশলায় দিয়ে দিলাম। তারপরে এই যে ভালো মতো নাড়াচাড়া করে দিলাম। আসলে রান্নার স্বাদ হয় নাকি আমি শুনেছি ঠিক মতো নাড়াচাড়া, মেজারমেন্ট, পরিমাণ মতো মশলা সব কিছু দিলে নাকি রান্নার সুন্দর হয়। আর তাছাড়া এক একজনের হাতের এক এক রান্না মজা হয়। যা হোক, এখানে আমি আমাদের পরিবারের সদস্যদের হচ্ছে যতজন সদস্য আছে হিসেব করে আমি পরিমাণ মতো চাল নিয়ে নিলাম। এখানে আমি 6 পট চাল নিয়েছি আমার চাল মাপার দৈনন্দিন পটে। তারপরে আমি চালগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। আসলে আমি ছাঁকনিতেও এখানে ধুতে পারতাম, বাট আমি প্রথমে পাতিলে ধুলাম কেন, যে উপরে যদি কোনো ময়লা থাকে তাহলে ওটা পানির উপর দিয়ে চলে যাবে, আর যদি আমি ছাঁকনিতে করি ময়লাটা থেকে যাবে বাট পানি পাস হয়ে যাবে। সেজন্য প্রথমে ভালোভাবে মানে ডলা দিয়ে চালটা পরিষ্কার করে নিয়ে তারপরে ছাঁকনাতে উঠিয়ে দিতে হবে। দেন আমি মাংসের মধ্যে টক দই দিয়ে দিলাম। আর আমার কাজের সুবিধার জন্য আমি সমস্ত মশলা, গোটা মশলা আর কি, একটা আপনার এটা কি বলে, মশলা প্লেটের মধ্যে রাখি যাতে আমার নিতে সুবিধা হয়। এক একটা বয়মে এক একটা মশলা থাকলে রান্নার সময় এই বয়ম একবার নিতে হবে, ওই বয়ম একবার নিতে হবে। তার চেয়ে সব মশলা যদি এক জায়গায় থাকে, তাই এই মশলাগুলো তো রান্না, পোলাও রান্না, মাংস রান্না, এসব রান্নায় প্রয়োজন। তা একসাথে মশলা থাকলে আমার একসাথে একটা ঢাকনা খুললে আমি সমস্ত মশলা পেয়ে যাচ্ছি। তা আমার সুবিধার জন্যে আমি এই তেজপাতাগুলো আমি হচ্ছে কাঁচি দিয়ে কেটে ছোট ছোট করে রাখি, যাতে আমি ইনস্ট্যান্ট নেই আর সাথে সাথে আমি সুন্দর মতো দিয়ে দিতে পারি। এগুলো হচ্ছে আমি অফ ক্যামেরায় তেজপাতাগুলো টিস্যু পেপার দিয়ে সুন্দর করে মুছে নিয়েছিলাম, কারণ তেজপাতা অনেক ময়লা থাকে। তারপরে আমি এগুলো হচ্ছে কেটে কেটে বক্সে ভরে রেখে দিলাম। এখানে আমি একটু গরুর মাংস রান্না করব, সেজন্য গরুর মাংসটা সুন্দর করে আমি ধুয়ে পাতিলে উঠায় নিলাম। তারপরে ওই যে আমার বক্সের মশলা থেকে সব মশলা একটু একটু করে নিয়ে এই এলাচ এবং এই কালো ফলটা আমি হচ্ছে আমার এই হামল দিস্তার মধ্যে আমি এটাকে হচ্ছে একটু থেতলে নিব। তাহলে কি হয়, এলাচ এবং ছোট এলাচ এবং বড় এলাচের ঘ্রাণটা সুন্দর মতো বের হয়ে আসবে। তারপরে এই যে আমার বাটা মশলা, যেটা আমি আমার কাজের সুবিধার্থে আগেই করে রাখি, এবং এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। যেহেতু এটা আমি লবণ দিয়ে মশলাটা বেটে রাখি, সেজন্য এটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। তারপরেও আমি আরও বেশি যেন রিস্ক নিতে না হয়, নষ্ট হয়ে গেলে তখন অনেক কষ্ট লাগবে, যেহেতু এটা অনেক কষ্ট করে পেশা হয়। তারপরে এই মশলাটাকে আমি সেই ভয়ে ডিপে রাখি। তারপরে যে রেগুলার মশলা, লবণ, তারপরে এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আসলে রান্না করতে করতে একটা চোখের আইডিয়া চলে আসে যে কতটুকু মাংসে কতটুকু হলুদে গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেয়া লাগে। এখানে আসলে মেজারমেন্টের কিছু নাই, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর যেহেতু আমার এটা রান্নার চ্যানেলও না, আমি কাউকে রান্না শেখাচ্ছি না, কিন্তু হচ্ছে আমি যেভাবে রান্না করি, এখানে অনেকে আছে যে একটু দেখলে অনেকের উপকারও হতে পারে, আবার আমার চেয়ে অনেক ভালো আপুরা রান্নাও করতে পারেন। সেটা কথা না, আমারটা থেকে যদি কারো উপকার হয় তাহলে সমস্যা কি, আমার রান্নার দেখলে তো কোনো সমস্যা নেই। তো যা হোক, আমি এই যে আজকে আমি ভাবছি হাতে মেখে মাংসটা রান্না করব। তারপরে তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে
হাত ধোয়া পানিটা সুন্দর মতো দিয়ে এটা আমি এখন চুলায় বসাই দেব। এটা হতে থাকবে। এদিকে আমার বিরিয়ানির মাংসটাও হচ্ছে, প্লাস এই পাশে হচ্ছে আমি যে গরুর মাংসটা হাতে মাখালাম সেটাও এখানে বসাই দিলাম। দুইটা সুন্দর মতো সিদ্ধ হতে থাকবে। আর এরপর আমি হচ্ছে একটু সালাদ কাটবো, হচ্ছে শসা, পেঁয়াজ, কাঁচামরিচ। আহনাফ এদিকে আপনাদেরকে একটু হাই দিয়ে দিল। শুধু রান্নাবাড়ি 2 মিনিটের ভিডিওতে আপনাদের দেখায়, কিন্তু এর পিছনে আরও অনেক কাজ আমাকে করতে হয়। এই যে রান্না প্রিপারেশন করতে যে কতগুলো হাঁড়ি পাতিল সবগুলো বের হয়েছে, এখন এগুলো মেজে পরিষ্কার করে রাখতে হবে। তো থালা বাটি এগুলো সব পরিষ্কার করে নিলাম। আসলে ছড়ায়ে ছিটে থাকলে কাজ করতেও সুবিধা হয় না, আবার পায়ে বাধা লাগে, আবার আমার ছোট বাচ্চা আছে কখনো পড়ে যায়। এসব মিলায়ে সব কিছু ধুয়ে রেখে দিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরও ভালো লাগে দেখতে, আবার হচ্ছে মনটাও ফ্রেশ থাকে। তো যাই হোক, এটা থালা বাসন ধোয়ার পরে ভাবলাম সিঙ্কটাও একটু ধুয়ে নেই। এই যে সিঙ্কটা একটু মেজে তারপরে হচ্ছে 4-5টা সাবানের ফেনা পড়েছিল সেইগুলো পরিষ্কার করে নিলাম। দেখতে এখন একদম সুন্দর চকচকে হয়ে গেল। তারপরে আমি এই যে বিরিয়ানির মধ্যে একটু আলু প্রেমী আমরা সবাই, এই জন্য আমাদের আলু ছাড়া চলেই না। আমরা এই যে আলু দিয়ে দিলাম। আলু না হলে আমাদের বিরিয়ানিতে হয় না। গরু মাংস তো আমাদের আলু লাগে, বাট আমরা আজকে আলু দিব না, এটা শুধু ভুনা করব আজকে। তো তারপরে হচ্ছে যে এই মাংসটাও নেড়ে দিলাম। অলরেডি এটা কষানোর পর্যায়ে চলে এসেছে। এরপরে টেবিলে যে দেখি আরও কিছু থালা বাসন জমা হয়ে গেছে। তারপরে সকালে চা খেয়েছিলাম, সে চায়ের কাপ, গ্লাস সব কিছু এখানে আছে। তো এগুলো ভাবলাম ধুয়ে নেই, তাহলে হচ্ছে আমার কাজ অনেকটা এগিয়ে যাবে। যেহেতু রান্না চলছে, এর ফাঁকে ফাঁকে এসব করে নিলে আমার সুবিধা হবে। তো রান্নার ফাঁকে ফাঁকে এগুলো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি এগুলো নির্দিষ্ট জায়গায় যেটা যেখানে ছিল সেখানে রেখে দিব। তারপরে এই যে মাংসটা আবার একটু কষায় নিচ্ছি। এখন গরু মাংসটা কষানোর পর্যায়ে চলে আসছে। তারপরে এদিকে দেখলাম বিরিয়ানি মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চাল দিয়ে ভালো করে এটাকে আরেকটু পানি শুকায়ে ফেলবো। পানি শুকায়ে নিলে কি হয়, তাহলে পোলাওটা ভালো মতো ঝরঝরা হবে, সুন্দর হবে। আর এ পর্যায়ে আমি সুন্দর মতো এটা করে নিয়ে একটু লবণ অ্যাড করে দিয়েছি। সেটা হয়তো ক্যামেরায় নেওয়া হয়নি, কিন্তু এ পর্যায়ে একটু লবণ, তারপরে আমি ঘি দিয়েছি, যেটা এখানে আসলে নেওয়া হয়নি ঘিয়ের ক্লিপটা। তো যাই হোক, ঘি তারপরে হচ্ছে লবণ সব কিছু অ্যাড করে দিয়ে ভালো মতো মাংসের সাথে আলু, চাল সব কিছু ভালো মতো একসাথে মিশিয়ে ফেলে দেন আমি এখানে কাঁচা পানি অ্যাড করে দেব। কাঁচা পানি অ্যাড করলে অনেকে গরম পানি দেয়, বাট আমি কাঁচা পানি দিয়েই করি। এই আমার বিরিয়ানি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। সাথে আমি দুধ অ্যাড করলাম, কিশমিশ, কাঁচামরিচ। দেন হচ্ছে এখন আমি একদম লো আঁচে 20 মিনিট রেখে দেবো। এই 20 মিনিটের মধ্যে আমি একবারও ঢাকনা ওঠাবো না, 20 মিনিট এইভাবেই দমে থাকবে। তারপরে যে প্রথমে বললাম আমি একটু সালাদ কাটবো, তো এই জন্য আমি লেবু, শসা এগুলো আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। এগুলো বের করার পরে এই যে লেবু কাটলাম। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের বাড়ির গাছের লেবু, এর ঘ্রাণ যেমন সুন্দর, আর এর এক পিস লেবুতে আপনি মানে এক পিস লেবু দিয়ে আপনি হচ্ছে যে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, এত সুন্দর হচ্ছে এর ঘ্রাণ। সাথে একটু পেঁয়াজও কেটে নিলাম, শসা, কাঁচামরিচ। এই তো বিরিয়ানি খেতে আর বেশি কিছু লাগে না। পরে কোক বাসায় নিয়ে আসা হবে, কোক, বোরহানি এগুলো ফ্রিজে আছে ঠান্ডা হওয়ার জন্যে। যাই হোক, এই যে কাটার পরে দেখ যে বিরিয়ানিটা একটু উলট পালট করে দিতে আসলাম। এই যে মাশাআল্লাহ আমার বিরিয়ানিটা অনেক সুন্দর আসছে, ঘ্রাণে তো পুরো বাড়ি একদম মোমো করতেছে। যাই হোক, বিরিয়ানিটার ওপরে এখন আমি প্রথমে যে ভাজা পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো ছিটাই দিলাম। তো আসলে কাঁচা পানি অ্যাড করলে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে আরেকদিন আপনাদের জানাবো,
যে কিভাবে কাঁচা পানি অ্যাড করলে পোলাও নরম হবে না। তারপরে এই যে টেবিলে আহনাফ বসে পড়েছে খাওয়ার জন্য। এই যে টেবিলে নিয়ে চলে আসলাম পাতিল সহই, কারণ অলরেডি তখন 2:30 বেজে গিয়েছে, নামাজ পড়ে সবাই চলে এসেছে। তারপরে আমি টেবিলে এটা পাতিল সহ নিয়ে আসলাম গরম গরম খাবার জন্যে। তো এই যে সবাইকে এখন আমি এটা খাবার দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।